রাতের আঁধারে হিমশীতল আতঙ্ক। জানুয়ারি মাসের 15 তারিখ, 2025 সাল। ঘড়ির কাঁটা তখন রাত 3:31। হিমেল বাতাস বইছে বাইরে, যেন কোনো অশরীরী আত্মার দীর্ঘশ্বাস। আজ আমি তোমাদের একটা ভূতের গল্প বলবো, অথবা বলা ভালো, আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের কথা শোনা, এমন এক রাতের কথা যা আজও আমার রক্ত হিম করে দেয়। ঘটনাটা 2012 সালের শীতের এক রাতের, সম্ভবত ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির শুরু। কুয়াশার মতো রহস্য চারদিকে, আর সেই অশুভ নীরবতা যেন কোনো ভয়ঙ্কর কিছুর আগমন বার্তা দিচ্ছিল। তখন আমি একটা আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কল সেন্টারে কাজ করতাম। দিনের আলো আমার কাছে ছিল বিরল, ঘুম ভাঙত দুপুরে, তাই বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত ডিউটি করাই ছিল আমার রোজকার রুটিন। অন্যান্য দিনের মতো সেদিনও অফিসের গাড়ি আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে গেল। তখন রাত প্রায় 1:50। রাতের নিস্তব্ধতা আমার চারপাশ গ্রাস করেছিল। আমার নানা নানির হার্টের সমস্যা ছিল, তাই রাতে একদম চুপচাপ থাকতে হতো। হৃদয় স্পন্দন যেন থমকে যায়। এমন পরিস্থিতিতে সামান্য শব্দও তাদের কষ্টের কারণ হতে পারে। প্রায় বিড়ালের মতো নিঃশব্দে নিচতলার কলাপসিবল গেট খুলে 4তলায় আমার চিলেকোঠার ঘরে উঠলাম। অন্ধকার সিঁড়ি যেন কোনো অজানা ভয় নিয়ে অপেক্ষা করছিল। টেবিলে দেখি ভাত ঢাকা, জমে যাওয়া গরুর মাংস আর ঘন মুগ ডাল। পেটের ক্ষুধা যেন মুহূর্তের জন্য ভয়ের চেয়েও বড় হয়ে উঠল, তাই হাপুস হুপুস করে 2 মিনিটের মধ্যেই ভাত শেষ করে ফেললাম। এরপর জামা জুতো ছেড়ে একটু চোখে মুখে পানি দিয়ে নিলাম। রাত তখন 2:06। অনেকের জন্য এটা মাঝরাত হলেও আমার কাছে রাতের কেবল শুরু। একাকিত্বের শীতলতা অনুভব করছিলাম। গাড়ি থেকে নামার পরই দেখেছিলাম আকাশের চাঁদটা যেন একটা উল্টানো রূপার থালার মতো ঝলমল করছে, যেন কোনো অপার্থিব আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। একটা চাদর গায়ে জড়িয়ে, একটা গোল্ড লিফের সিগারেট ধরাতে ধরাতে ছাদে এসে দাঁড়ালাম। নিস্তব্ধ রাতের সঙ্গী যেন এই ধোঁয়া। আমাদের বাসার পাশেই ছিল আশিয়ান সিটির বিশাল বালির মাঠ। চাঁদের আলোয় সেটা চিকচিক করছিল, আর তার সাথে বোনাস হিসেবে ছিল এলোমেলো ঠান্ডা বাতাস। প্রকৃতির এই শান্ত রূপের আড়ালে যে ভয়ঙ্কর কিছু লুকিয়ে থাকতে পারে, তখন ঘুণাক্ষরেও ভাবিনি। আমার বুকের ভেতরটা আনন্দে ভরে উঠল। মনে হচ্ছিল যেন এখনই ফেসবুকে পোস্ট করি, লাইফ ইজ বিউটিফুল। এতটাই নিজের মধ্যে ডুবেছিলাম যে হুঁশ ফিরল আঙুলে সিগারেটের ছ্যাঁকায়। ধুর বাল। নিজেকে কয়েকটা কোষে গাল দেওয়ার পর মাথাটা একটু ঠান্ডা হলো। ঘুরে ঘরের দিকে পা বাড়ালাম। ছাদের দরজাটা যেন একটা অন্ধকার গহ্বর মনে হচ্ছিল। চারিদিকে জমাট অন্ধকার, যেন কেউ আমার নিঃশ্বাস রোধ করে দাঁড়িয়ে আছে। সাবধানে দুপা ফেলে দরজার দিকে তাকালাম, আর তাকাতেই যেন বরফের মতো জমে গেলাম। হাড় হিম করা এক ঠান্ডা স্রোত মেরুদণ্ড বেয়ে নেমে গেল। জীবনে অনেক ভয় পেয়েছি, এমনকি জীবন মৃত্যুর মুখোমুখি হয়েও দেখেছি আমার মাথা ঠান্ডা থাকে। সবসময় দেখেছি কঠিন পরিস্থিতিতে কিংবা যখন আর কোনো উপায় থাকে না, তখন আমার ভেতরের ভয়টা যেন কর্পূরের মতো উবে যায়, আর সেই সময়ের নেওয়া সিদ্ধান্তগুলো সবসময় সেরা হয়। কিন্তু সেদিন ঘটল উল্টোটা। শরীর তো বটেই, আমার মাথাও যেন সামনের দৃশ্য দেখে জমে গেল। পায়ের পাতা যেন সিমেন্টের সাথে আটকে গেল। আমি জানি আমার চোখের সমস্যা আছে, 11 বছর ধরে আমার চশমা সেই সমস্যার প্রমাণ দিয়ে আসছে। কেউ যখন বলে নয়ন তুমি ভুল দেখেছ, আমি মৃদু হেসে সবসময় বলেছি, মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মোর্টাল। কিন্তু সেদিন রাতে যা দেখেছিলাম তা আমি একদম পরিষ্কার দেখেছিলাম। চাঁদের আলো আর দরজার ফাঁক দিয়ে আসা আলোতে সবকিছু স্পষ্ট ছিল। আমার মনে কোনো সন্দেহ ছিল না, যা দেখেছি তা বাস্তব। কি দেখেছিলাম? এই গল্প বলা শুরু করার আগেও অনেকক্ষণ ভেবেছি কিভাবে সেই জিনিসটাকে বর্ণনা করা যায়। এমন এক অভিজ্ঞতা যা ভাষায় প্রকাশ করা কঠিন। আচ্ছা, বর্ণনা দেওয়ার আগে একটু অন্য কথা বলি। আমার জন্ম কুমিল্লা সিএমএইচে। যখন আমার বয়স 11 মাস, তখন চারপাশে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দেওয়ায় বাবা আমাকে আর মাকে ঢাকায় নানির কাছে দিয়ে যান। সেই থেকে আমি ঢাকাতেই, এয়ারপোর্টের কাছে এই জায়গাতেই আমার শৈশব কেটেছে। অন্ধকার আমার কাছে অপরিচিত নয়, কিন্তু কখনো স্বস্তিও পাইনি আঁধারে। ভূত প্রেত এইগুলো নিয়ে আমার মনোভাব সবসময় এমন ছিল যে আমি কখনো হেসে উড়িয়ে দিইনি। তবে এদের অস্তিত্ব আছে, তার পক্ষে জোর গলায় কিছু বলিনি। বন্ধুদের প্রশ্নের জবাবে হাসিমুখে বলেছি, ভূত পেতনি থাকলে আছে, না থাকলে নেই। না থাকলে তো কথাই নেই, কেস ডিসমিস। আর যদি থাকেও, যেন আমার সামনে না পড়ে। আমার হার্ট দুর্বল। আমার দুর্বল হৃদয়ের পরীক্ষা সেদিনই হয়েছিল। সেদিন আমি আমার প্রশ্নের উত্তর পেয়েছিলাম। জিনিসটা কী ছিল আমার কোনো ধারণাই নেই। হয়তো মুসল্লিদের ভাষায় কোনো দুষ্ট জিন, হয়তো ছোটবেলার মামদভূত, স্কন্ধকাটা, কিংবা কোনো অতৃপ্ত আত্মা। যা হোক না কেন, তার উপস্থিতি ছিল ভয়ঙ্কর।
লম্বায় সেটা আমার থেকে হাতখানেক উঁচু হবে। চাঁদের আলোতে সাদা কাফনের কাপড়ে মোড়া একটা অবয়ব পরিষ্কার বোঝা যাচ্ছিল, যেন কবরের অন্ধকার থেকে উঠে এসেছে। আগাগোড়া মোড়া, মনে হচ্ছিল যেন এইমাত্র গোসল করিয়ে কাফন পরানো হয়েছে। মাথার পেছনের চুল জীবনে প্রথমবারের মতো সরসর করে দাঁড়িয়ে গেল। আমার শরীর অবশ হয়ে আসছিল, রক্ত চলাচল যেন বন্ধ হয়ে গিয়েছিল। আমি আমার অবিশ্বাস ভরা দুটো চোখ দিয়ে তাকিয়ে রইলাম। আমার মাথায় তখন কিছুই কাজ করছিল না বললে ভুল হবে। আমার চিন্তাভাবনার ৮০ ভাগ ছিল ভয়, বাকি ২০ ভাগ ছিল মৃত্যুচিন্তা আর রাজ্যের প্রশ্ন, আর সেই সাথে যে কোনো একটা দোয়া মনে করার আপ্রাণ চেষ্টা। কিন্তু আমার মুখ যেন পাথর হয়ে গিয়েছিল, কোনো শব্দ বের হচ্ছিল না। আর ১০টা সাধারণ মুসলমানের মতো আমার গোটা ২০ সূরা মুখস্থ, নামাজের মধ্যে সেগুলো আপনা আপনি চলে আসে। মনে করার জন্য বিন্দুমাত্র চেষ্টা করার প্রয়োজন হয় না। কিন্তু সেদিন কোনো সূরা তো দূরের কথা, সূরার নাম, এমনকি একটা আরবি হরফও মনে করতে পারছিলাম না। মাথার ভেতরে খালি চিন্তার রেলগাড়ি। এইটা কি? ও আল্লাহ, এইটা কি? কি করব এখন আমি? ছাদ থেকে লাফ দেব? পূর্ব পাশের বিল্ডিং তো দোতলা। চোখ বন্ধ করে লাফ দিলে বেশি হলে হাত পা ভাঙবে, মোরব তো আর না। ইয়া খোদা, এইটা কি জিনিস? অন্যদিকে তাকা নয়ন, ওই দিকে তাকিয়ে আছিস কেন বোকা? অন্যদিকে তাকা, চোখ নামা ভাই। না ভালো, এইটা কিছু না, তোর চোখের ভুল। ওই সূরাটা যেন কি ছিল? ধুর বাল, বাল, এইটা এখনো যায় না কেন? আমি তো ভয় পেয়েছি। যা, হুস হুস, বোকাচো এইটা কি? তোর মতো মুরগি যে খেদালে যাবে গা। আল্লাহ ও আল্লাহ, এখন আমি কি করব? যায় না কেন? মুখ দিয়ে একটা শব্দও বের করতে পারছিলাম না, একটা শব্দও না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, যেন কেউ চেপে ধরেছিল। হঠাৎ মনে হলো জিনিসটা ভাসতে ভাসতে আমার দিকে আসছে, যেন কোনো অদৃশ্য শক্তি ওকে টেনে আনছে। ওটার নিচের দিকে একবারও খেয়াল করার কথা মনে নেই, মন্ত্রমুগ্ধের মতো শুধু মাথার দিকেই তাকিয়েছিলাম। পরিষ্কার মনে হলো আবার অবয়বটা আমার দিকে আসছে। আমার হৃৎস্পন্দন যেন বন্ধ হয়ে গেল, দম নিতে কষ্ট হচ্ছিল। ও আল্লাহ গো, বলে আকাশ বাতাস ফাটানো একটা চিৎকার দিতে চেয়েছিলাম, কসম খোদার। কিন্তু বাস্তবে গোঁ গোঁ কিসিমের একটা আওয়াজ করে জ্ঞান হারিয়েছিলাম। আমার চারপাশ অন্ধকার হয়ে গেল। জ্ঞান ফেরার পরে একবার চোখ খুলে গাঢ় অন্ধকার দেখে ভয়ে আবার চোখ বন্ধ করে ফেললাম। সেই ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে ভেসে উঠছিল। মাথার বাম পাশে টনটন করছে ব্যথায়। বুকের মধ্যে ব্রাজিলিয়ান সাম্বা আর ইন্ডিয়ান ঢোলের যুগলবন্দি। ভয়ে আমার শরীর কাঁপছিল। একটা বড় শ্বাস নিয়ে সিদ্ধান্ত নিলাম চোখ খোলা যাবে না। যাই হোক না কেন, চোখ খোলা যাবে না। বাম হাতটা শরীরের নিচে চাপা পড়ে আছে। ইঞ্চি দুয়েক নাড়িয়ে টের পেলাম পকেটে সিগারেটের প্যাকেট ঠিক জায়গাতেই আছে। ভরসা আরও বাড়ালো ম্যাচের উপস্থিতি। বিশ্বাস করেন প্লিজ, আমি ঝুম বৃষ্টির মধ্যেও চলন্ত রিকশায় বসে সিগারেট জ্বালাতে পারি। কিন্তু সেদিন যেন অনন্তকাল পার হওয়ার পর নাকে বারুদ পোড়া গন্ধ, আন্দাজে একটু নাড়ানোর পরে ফুসফুসে ঢুকল নিকোটিন। খুশিতেই বোধ হয় খক খক করে কেসে উঠলাম। মাথা ঠান্ডা হচ্ছে এখন, লজিক ক্লিয়ার। আয়াতুল কুরসিও মনে পড়ে গেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল। মনে মনে ২বার পড়ার পরে একটু সাহস আসার পরে একবার একটু জোরে জোরে পড়লাম, যেন কোনো রক্ষা কবচ খুঁজে পেলাম। সিগারেটে আরেকটা টান দিয়ে ঠিক করলাম এইবার আমি উঠব। প্রথমে ম্যাচের একটা কাঠি জ্বালিয়ে ওই জিনিসটা যেদিকে ছিল সেদিকে একবার তাকাব, যদি এখনও ওখানে থাকে তাহলে ২ কদম দৌড়ে পূর্ব পাশের ছাদে লাফ দেব, আর না থাকলে দৌড় দেব ঘর বরাবর। হাতে সিগারেটের আগুন আছে, তারপরও ম্যাচ জ্বালাব, চান্স নেওয়ার কোনো মানে হয় না। ভয় এমনি জিনিস বাপ। হুঁ, ঠান্ডা বাতাসও যেন আমার ভয় আরও বাড়িয়ে দিচ্ছিল। ম্যাচ জ্বালানো, চোখ খোলা, হুড়মুড়িয়ে উঠে ঘরে ঢুকে দরজা লাগানো, সব মিলিয়ে সময় লেগেছে ৫ সেকেন্ড। বিশ্বাস করুন, মাত্র ৫ সেকেন্ড। যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। ঘুরেই দেখি টেবিলে রাখা আমার মোবাইলটা কাঁপছে। ভয়ের চোটে আবার জ্ঞান হারানোর আগেই মনে পড়ল ভাইব্রেশন মুড নামে একটা জিনিস আছে। রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে একগাদা হুমকি ধামকি, গালি, প্রশ্ন, সব মিলিয়ে জগাখিচুড়ি। আরও ২টো সিগারেট। আর অনেক অনেক তোতলানোর পরে প্রেমিকাকে পুরো ব্যাপারটা বলার পরে সে যখন মেঘের মতো গম্ভীর স্বরে বলল, আর কত মিথ্যে কথা বলবি তুই? ঢাকার ছেলেদেরকে খুব ভালো করেই চিনি আমি। আরেক ফোনে কার সাথে কথা বলছিলি সেটা বল, হারামি। তখন মনের দুঃখে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। হালার, এতদিন প্রেম করার পরেও নিজের গার্লফ্রেন্ডকেই যদি বিশ্বাস করাতে না পারলাম, তাহলে আর মানুষ কি বাল বিশ্বাস করবে? ভয়ের চেয়েও বেশি কষ্ট পেলাম সেদিন।
আজান দেওয়ার আগ পর্যন্ত কত কিছুর কসম খেতে হয়েছে, কত হাজার শব্দ খরচ করতে হয়েছে, সেটা শুধু আমিই জানি। সেই গল্প আমার কাছেই থাক। আপনাদের উপর কোনো চাপ নেই। চাইলে বিশ্বাস করেন, না চাইলে না। আমার কিছু যায় আসে না। তবে মন থেকে বলছি, যদি বিশ্বাস না করেন, উল্টো এই ভিডিওতে এসে আমাকে পৌঁছিয়ে যান, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত প্রার্থনা করব, যেন তিনারা আপনাদেরকে একবার হলেও দর্শন দিয়ে যান। তাহলে বুঝবেন, কত ধানে কত চাল। সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি আজও আমাকে তাড়া করে ফেরে। বিদ্রোহ, প্রেমিকার সাথে কথা বলার সময় এক ফাঁকে ঘড়ির দিকে তাকিয়েছিলাম। রাত তখন ৩:১০। আর সেই ভুতুড়ে রাতের আতঙ্ক আজও আমার মনে অমলিন।